আমি ভেবেছিলাম এই বিষয়টায় আমাকে কথা বলতে হবে না। আমার ধারণা ছিল যে আসলে ব্যাপারটা সবাই বোঝেন। কিন্তু তারপরেও দেখছি যে যাদেরকে আমি বেশ গুরুত্বপূর্ণ মনে করি সেরকম লোকেরাও ফেসবুকে দাবি তুলছেন বা বিভিন্ন জায়গায় দাবি তুলছেন, মিডিয়াতেও, যে আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ জাতীয় দলের কোচ করা হোক। এই দাবিটা একই সঙ্গে হাস্যকর এবং বুলবুলবার জন্য অবমাননাকর। ব্যাপারটা কি রকম সেটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আমরা বলি, সেটা হচ্ছে আপনি জাতিসংঘের প্রেসিডেন্টকে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে বলাটা যেরকম একটা হাস্যকর ব্যাপার, সেরকম আমি বুলবুল ভাইকে ন্যাশনাল টিমের কোচের তুলনায় মহিরুহ বানাচ্ছি তা না, কিন্তু বুলবুল ভাই পেশাগতভাবে এবং ম্যানেজমেন্টে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে সেখান থেকে ফিরে এসে তৃণমূল পর্যায়ের কোচিং করানো, মানে অনফিল্ড কোচিং করানো, এটা আর বুলবুলের পক্ষে সম্ভব না। ও এটা বুলবুলের জন্য মর্যাদা হানিকরও বটে। তো বুলবুল ভাই আসলে এখন কি করেন, এটা আমার ধারণা হচ্ছে গত কয়েকদিনে যে বাংলাদেশে বেশিরভাগ লোক জানেনই না যে আমিনুল ইসলাম বুলবুল কি করেন। তো সেটা নিয়ে আমরা একটু কথা বলি এবং বুলবুল ভাইয়ের মানে ইয়েটা কাজের যে ধারাবাহিকতাটা সেটাও একটু আমরা বুঝে দেখি। প্রথম কথা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে আমি বলি, আমি সম্ভবত আজ থেকে 10 বছর আগে একটা মতামতে লিখছিলাম যে আমাদের ক্রিকেট কলম্বাস। তো আজকেও সেই হেডিং দিলাম। এটা আমি বিশ্বাস করি যে আমাদের দেশের কলম্বাস যেরকম অনাবিষ্কৃত ভূমি আবিষ্কার করছিলেন, বুলবুল ভাই সর্বার্থে আমাদের ক্রিকেটে সেই কাজটা করছে। দেখেন, এক প্রথম টেস্ট বাংলাদেশ যখন খেলতে নামলো, ওইটা বাংলাদেশের জন্য অচেনা একটা জগৎ ছিল। ধারণা ছিল বাংলাদেশ হয়তো 1-150 রানের মধ্যে অল আউট হয়ে যাবে। সেই বাংলাদেশ প্রথম টেস্টে 400 রানের একটা ইনিংস খেললো, আমিনুল ইসলাম বুলবুল 145 করলেন, যেটা চার্লস ব্যানারম্যানের পর কোনো ব্যাটসম্যানের অভিষেক টেস্টে সেঞ্চুরি। তো এটা একটা অনেক বড় ব্যাপার ছিল এবং কলম্বাসের মতোই একটা কীর্তি করছেন। এরপরে বুলবুল ভাই যখন পেশাগত জীবনে ঢুকলেন, প্রথমে তো আসলেই কিছুদিন কোচিং করেছেন, তারপরে চীনে ক্রিকেট ছড়ায় দেওয়ার দায়িত্ব নিলেন এবং চীনের ক্রিকেট আজকে যেখানে আসছে, এই আমি যখন কথা বলছি এই মুহূর্তে বুলবুল ভাই চীনে আছেন, বেইজিং এ একটা ক্রিকেট প্রোগ্রামেই আছেন। তো বুলবুল ভাই চীনের ক্রিকেটটা যতদূর আসছে, খুব বড় কিছু হয়নি, কিন্তু অ্যাটলিস্ট তাদের মেয়েদের ক্রিকেট এখন বেশ বিভিন্ন লিগে অংশ নিচ্ছে, তাদের পুরুষদের ক্রিকেটও কিছু ডিভিশনাল ক্রিকেট খেলছে। তো সেই জায়গাটা আসছে বুলবুল ভাইয়ের একক প্রচেষ্টায়, এইটা এসিসির হয়ে তিনি করছেন। ফলে এখানেও বুলবুল ভাই তো চীনে যখন গেছেন, বুলবুল ভাইয়ের মাধ্যমে মানুষ প্রথম ক্রিকেটের নাম শুনছে। ওরা চীনা ভাষায় বুলবুল ভাইয়ের একটা ডাক নামও রাখছিল, আমি সেই নামটা ভুলে গেছি, এই জেনে বসা উচিত ছিল। বুলবুল ভাইকে চীনারা খুব ভালোবাসে। এখন এর পরের ধাপে বুলবুল ভাই আইসিসিতে গেলেন এবং আইসিসিতে এখন তিনি ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার। তো সেটাও বাংলাদেশের জন্য এমন একটা উচ্চতা, যে উচ্চতায় কোনো বাংলাদেশি এর আগে পৌঁছায় নাই। ইনফ্যাক্ট আমি যদি আরেকটু মানে ব্রডার আসপেক্টে বলি, যে কোনো বাঙালি এর আগে আইসিসির এত বড় চেয়ারে বসে নাই। সুযোগ ছিল, সৌরভ গাঙ্গুলি যদি বিসিসিআই থেকে আইসিসির সভাপতি হতেন, তাহলে আমি বলতাম যে একজন বাঙালি আইসিসির সভাপতি হয়েছে। কিন্তু যেহেতু তিনি হন নাই, আচ্ছা, জগমোহন ডালমিয়াকে কিন্তু আমি নানা কারণে অরিজিন বাঙালি মনে করে বলছি না। তো আমাদের এই মানে ভেতো বাঙালির মধ্যে বুলবুল ভাই সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন, সর্বোচ্চ আইসিসির পদে। এখন বুলবুল ভাইয়ের যাত্রাপথটা কেমন ছিল? বুলবুল ভাই খেলা ছাড়ার পরে শুরু করছিলেন কিন্তু কোচ হিসাবে। এইটুকু বাঙালি সঠিক জানে যে হ্যাঁ, বুলবুল ভাইয়ের একটা কোচিং ক্যারিয়ার ছিল। সেটা হচ্ছে 2007-08-এর কথা। বুলবুল ভাই রিটায়ার করলেন, রিটায়ার করার পরে বুলবুল ভাইয়ের একটা রিলেশন অস্ট্রেলিয়ার সঙ্গে ছিল। সেই রিলেশনের শুরু কিন্তু অনেক আগে। বুলবুল ভাই ছিলেন বাংলাদেশের প্রথম যুব খেলোয়াড় যিনি একটা সম্মিলিত আইসিসি একাদশের হয়ে অস্ট্রেলিয়ায় পৃথিবীর ইতিহাসের প্রথম যে যুব বিশ্বকাপটা হয়েছিল সেটাই খেলতে গেছিলেন। তো বুলবুল ভাই সেই সময় থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা রিলেশন আছে। পরে তো পারিবারিকভাবেই উনি অস্ট্রেলিয়ায় সুইচ করে ফেলছেন, ওনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসও এখন অস্ট্রেলিয়া মেলবোর্নে। ফলে বুলবুল ভাই রিটায়ার করার পরে একটু অভিমান নিয়ে রিটায়ার করছিলেন, কারণ ওনার মনে হচ্ছিল যে ক্যারিয়ারটা আরো লম্বা করা সম্ভব ছিল। কিন্তু ন্যাশনাল টিম তা মনে করে নাই, যে সে বিতর্কে আমি এখন যাচ্ছি না। বুলবুল ভাই অস্ট্রেলিয়াতে চলে গেলেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার আন্ডারে কোর্স টোর্স করে বুলবুল ভাই প্রশিক্ষিত কোর্স হিসাবে আবার দেশে ফিরে আসলেন। এবং বুলবুল ভাই সারাটা জীবন খেলছেন মোহামেডানের হয়ে। বুলবুল ভাই মানেই মোহামেডান। কিন্তু বুলবুল ভাই কোচিং ক্যারিয়ার শুরু করলেন আবাহনীর হয়ে। সে এক ইন্টারেস্টিং অধ্যায়। এবং মানে সৌভাগ্যক্রমে তখন আমি ঘরোয়া ক্রিকেট খুব কাভার করি। বুলবুল ভাইয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা শুরু ওই সময়।
এই খেলোয়াড়ি জীবনে তো আমি তাকে সেভাবে পাইনি, দূর থেকে দেখছি এবং বেশ অপছন্দ করতাম, যেহেতু আমি আবাহনী সাপোর্টার। উনি মোহামেডানের হয়ে বহু ম্যাচে আবাহনীরা হারাইছেন, ফলে অপছন্দ করারই কথা। কিন্তু আবাহনীতে যখন কোচ হলেন তখন বুলবুল ভাইয়ের সঙ্গে আমার সাংবাদিক হিসেবে একটা সখ্যতা তৈরি হলো। বুলবুল ভাই অত্যন্ত স্নেহ করতেন, কারণ আমি প্রায় জিনিস বোঝার জন্য বুলবুল ভাইকে ফোন দিতাম, যেটা আমি আজকালও করি। বুলবুল ভাইকে ফোন দিই, অনেককেই ফোন দিই, কারণ আমি নিজে যেহেতু কিছু বুঝি না, কারো না কারোর কাছ থেকে বুঝতে হবে। তো সেই থেকে বুলবুল ভাই 3 বছর টানা আবাহনীর কোচিং করলেন এবং হ্যাটট্রিক শিরোপা তুললেন গড়ে। এরপরে বুলবুল ভাইকে এসিসি ডাকলো। এসিসির সিইও তখন তখন বোধহয় জেনারেল সেক্রেটারি পদটার নাম আশরাফুল ভাই, সৈয়দ আশরাফুল হক। আশরাফুল ভাই বললেন যে তুমি তোমার এক্সপার্টাইজটা এশিয়ার ক্রিকেট ছড়ানোর কাজে লাগাও। তো বুলবুল ভাই সেটা অগ্রাহ্য করতে পারলেন না, যদিও বুলবুল ভাইয়ের ভিতরে কিন্তু একটা ড্রিম ছিল যে ওই ক্যারিয়ারটাকে তিনি আস্তে আস্তে ন্যাশনাল টিমের দিকে নিয়ে যাবেন। এই জায়গায় আমরা বুলবুল ভাইকে ন্যাশনাল টিমের কোচ হওয়ার যে সুযোগটা সেটা মিস করে ফেলছি। ওই নৌকা চলে গেছে, ওই ট্রেনে আর ওঠা যাবে না। ও বুলবুল ভাইকে যদি ওই সময় যদি এমন একটা কল্পনা করি যে বুলবুল ভাইকে তখন আমরা প্রথমে অ্যাসিস্ট্যান্ট কোচ করতাম ন্যাশনাল টিমের, তারপরে পূর্ণাঙ্গ কোচ হতেন বুলবুল ভাই, সেটা হতে পারত। সেরকম একটা স্বপ্ন তখন বুলবুল ভাই হয়তো দেখতেন, হয়তো বলি কি দেখতেনই। কিন্তু যখন দেখলেন যে তার আসলে ওইটা বিসিবি ভাবতেছে না ওইভাবে, কিন্তু এসিসি তাকে চাচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, ফলে বুলবুল ভাই এসিসিতে চলে গেলেন। কিন্তু আবাহনী কর্তৃপক্ষ তারে দিয়ে কথা দিয়ে রাখলো যে দেখো সিজনের সময় তুমি একটু এসে, যে কোচ থাক আবাহনীর, তুমি মেন্টর হিসাবে কাজ করবা। আরো 2 সিজন মেন্টর হিসাবে আবাহনীতে কাজ করলেন। তার মধ্যেও যতদূর মনে পড়ে একবার আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল, মানে 5 সিজন উনি আবাহনীর দায়িত্ব পালন করছেন, তার মধ্যে 3 সিজন কোচ, 3বারই শিরোপা জিতছেন, 2 সিজন মেন্টরশিপ করছেন, তাতেও একটা শিরোপা জিতছেন। কোচ হিসাবে তার সাকসেস রেট বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বুঝেন কি ভয়াবহ। এরপর বুলবুল ভাই এসিসির হয়ে, ওই যে আগেই বললাম যে চীন থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন অনাবিষ্কৃত দেশে ক্রিকেট ছড়ানোর কাজ শুরু করলেন। তখন বুলবুল ভাইকে আসলেই আশরাফুল ভাই বলতেন যে ও হচ্ছে অনাবিষ্কৃত জায়গায় ক্রিকেট ছড়ানোর কাজ করে। এই ক্ষেত্রে বুলবুল ভাইকে নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ায় বহু ফিচার হয়েছে, এবং বুলবুল ভাইয়ের যে চীন অভিযান, এটা নিয়ে ধরেন নিউ ইয়র্ক টাইমসে পর্যন্ত স্টোরি হয়েছে। তো এইগুলো নিয়ে ওই সময় ব্যাপক হইচই হয়েছে। পরে যেটা হলো, এসিসি একটা সময় তার কার্যক্রম গোটায় ফেললো, মানে আইসিসি সিদ্ধান্ত নিল। এটা আসলে ক্রিকেটের যতগুলো খারাপ সিদ্ধান্ত হয়েছে আইসিসি, তার ভিতরে একটা, যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ফাংশনালি আর কাজ করবে না, অপারেশনালি আর কাজ করবে না, মানে ক্রিকেট ডেভেলপমেন্ট অমুক তমুক এই কাজগুলো আর করবে না। তারা আগে এশিয়া কাপ বলে একটা টুর্নামেন্ট আয়োজন করতো, যেটা এখন এসিসি করে। এসিসির একটা বডি এখনো আছে, কিন্তু ওই যে ডেভেলপমেন্ট কাজগুলো বন্ধ হয়ে গেছে। এখন এশিয়া কাপটাই শুধু তারা সারা 2 বছরের মধ্যে একটা জন্মের মধ্যে কমবো, এছাড়া তাদের কোনো ফাংশন নাই। ফলে তারা সব স্টাফ বাদ দিয়ে দিল, মানে যারা ডেভেলপমেন্ট ম্যানেজার ছিল, কোচ ছিল, সবাইকে বাদ দিয়ে দেওয়া হলো। তখন বুলবুল ভাইয়ের এই এক্সপার্টাইজটা আইসিসি মিস করতে চায় নাই। আইসিসি তাকে বললো যে তুমি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আইসিসিতে জয়েন করো, তবে তখন রোলটা ছোট ছিল, যে তুমি এশিয়াই দেখবা, যেহেতু তুমি এশিয়ার দায়িত্বে ছিলে, তুমি এশিয়াই দেখবা। তখন প্রাথমিকভাবে বুলবুল ভাইকে বলা হয়েছিল যে তুমি দুবাই হেডকোয়ার্টারে বসো, কিন্তু বুলবুল ভাই সেটা প্রেফার করলেন না, যে যেহেতু এসিসির চাকরি ছেড়ে দিচ্ছি, বুলবুল ভাই আবার চাকরির মায়াটা অত বেশি না। উনি বললেন যে না, আমি এখন অস্ট্রেলিয়ায় থাকতে চাই, মেলবোর্নে বা ঢাকায়, এছাড়া আমি দুবাইতে থাকবো না। ও ফলে অস্ট্রেলিয়া, আইসিসি দেখেন এই লোকটাকে কি পরিমাণে গুরুত্বপূর্ণ মনে করে। সম্ভবত আইসিসির ইতিহাসে একমাত্র ব্যতিক্রম হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে, যে আমিনুল ইসলাম বুলবুল আইসিসির একজন ডেভেলপমেন্ট ম্যানেজার হওয়ার পরও তাকে তারা অস্ট্রেলিয়াতে একটা অফিস করে দিছে। অস্ট্রেলিয়াতে তাও কোথায়? মেলবোর্নে এমসিজিতে আইসিসির একটা অফিস করা হয়েছে। ওটা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপ করে ওখানে একটা ছোট্ট অফিস করা হয়েছে, সেটা হচ্ছে বুলবুল ভাইয়ের জন্য। বুলবুল ভাই ওখানে বসেই অফিস করেন, ওখানে বসেই প্রথমে এশিয়াটা দেখতেন। পরে বুলবুল ভাই আস্তে আস্তে সামগ্রিকভাবে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর দায়িত্ব পান। সমস্ত অ্যাসোসিয়েট কান্ট্রি, 20টা অ্যাসোসিয়েট কান্ট্রি, যারা সবচেয়ে মানে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর ভিতরে আবার বিভিন্ন স্তর আছে। এর সর্বোচ্চ স্তরে যে 20টা অ্যাসোসিয়েট কান্ট্রি, এই অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর ডেভেলপমেন্টের দায়িত্ব এখন বুলবুল ভাই। বুলবুল ভাইয়ের অফিস ইয়েতে মেলবোর্নে, এমসিজিতে।
কিন্তু তাকে প্রায় ট্রাভেল করতে হয়েছে, আজকে আফগানিস্তান, কালকে দুবাই, পরশুদিন চীন, তরশুদিন মালয়েশিয়া, এগুলো করতে হয় কারণ তার এই রিজিয়নগুলো ঘুরতে হয়। এরপর দিন আফ্রিকান বিভিন্ন দেশে প্রায় আপনারা দেখবেন পত্রপত্রিকায় খবর, ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটগুলোতে খবর যে অমুক জায়গায় লেভেল 3 কোর্সের সার্টিফিকেট বিতরণ করছেন আইসিসি ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল। এখন কথা হচ্ছে যে বুলবুল ভাইয়ের এই ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে রোলটা কি সেটা বলবো একটু পরে। আমি বুলবুল ভাইকে কি রোলে বাংলাদেশে চাই সেটা বলার সময় বুঝায় বলবো। এখন কথা হচ্ছে যে কেন বুলবুল ভাইকে আর কোচ পর্যন্ত নামা সম্ভব না, কারণ ইন দ্য মিন টাইম বুলবুল ভাইয়ের এই কোচিং জগতে একটা উত্থান ঘটছে। ডেভেলপমেন্ট ম্যানেজার যেহেতু, বুলবুল ভাই নিজেকে আরো উচ্চতায় তুলে নিয়ে গেছেন এই ক্রিকেট শিক্ষার দিকে। সেটা কিরকম, বুলবুল ভাই প্রথমে হয়েছেন হচ্ছে কোচ এডুকেটর, মানে কোচদের শিক্ষা দেন উনি। এই যে কোচরা যেসব কোর্স করে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এগুলো কারা করায়? কোচ এডুকেটররা করায়। তারা এসে কোচদের এগুলো শেখায়। এর পরের ধাপে বুলবুল ভাই হয়ে গেছেন কোচ টিউটর। এখন কথা হচ্ছে যে এই টিউটরের কাজটা কি? কোচদের যে শিক্ষক তাদেরও তো কেউ শিখাতে হবে। টিউটর বানানো হয় হচ্ছে কোচদের শিক্ষকদের মধ্যে কাউকে, কয়েকজনকে। এরকম হয়তো পৃথিবীতে 50-60 জন আছেন যারা কোচদের, যারা কোচিং করাবে তাদের আবার শিক্ষকতা করবে। এদের উপরে আরেকটা ধাপ আছে হচ্ছে মাস্টার এডুকেটর। এই মাস্টার এডুকেটরদের কাজ কি? কোচদের যারা শিখাবে, তাদের যারা শিখাবে তাদেরকে তৈরি করা। এখন মাস্টার এডুকেটর আবার 3 লেভেলের আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। বুলবুল ভাই সম্প্রতি লেভেল 3 মাস্টার এডুকেটর হিসাবে স্বীকৃতি পাওয়ার দ্বার প্রান্তে আছেন। তিনি সম্প্রতি এই পরীক্ষাটা দেবেন, পরীক্ষা দিয়ে লেভেল 3 মাস্টার এডুকেটর হয়ে যাবেন। এখন মাস্টার এডুকেটর আসলে কি করে? মাস্টার এডুকেটর হচ্ছে শুধু কোচিং শেখায় না। কোচ, ওই যে সেই ফাইম্বার কথা, কোচের কাজ আসলে ক্রিকেট ফিলোসফি তৈরি করা। তো মাস্টার এডুকেটররা যখন এই টিউটরদের নিয়ে কাজ করেন তখন ওনারা একটা লাইফ স্টাইল সেট করে দেন, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন বুঝান। একজন কোচকে শিখানো যায় শুধু কোচিং, একদম কোচ খেলোয়াড়কে শেখায় শুধু খেলাধুলার অংশ, একই সঙ্গে লাইফ স্টাইল। কিন্তু যখন একজন মাস্টার এডুকেটর কাজ করেন কোনো একটা দেশের ক্রিকেট নিয়ে, ওই দেশের ক্রিকেটের ফিলোসফি, স্ট্রাকচার, ম্যানেজমেন্ট, এভরিথিং নিয়ে তাকে কাজ করতে হয়। মানে ইটস মোর ম্যানেজারিয়াল কাজ। এটা অত বেশি ওই গ্রিপ ধরা বা ফুটওয়ার্ক ঠিক করার কাজ না। মানে ওই লেভেল বুলবুল ভাই 10 বছর আগে ফেলে চলে আসছেন। এখন বুলবুল ভাই আসলে অনেক বেশি তাত্ত্বিক জায়গায় কাজ করেন, থিওরিটিক্যাল একটা জায়গায় কাজ করেন, যিনি মাস্টার এডুকেটর হিসাবে কোচদের শিখান। তো ফলে বুঝতেই পারতেছেন যে বুলবুল ভাইয়ের এখন আর এই কোচিং এ ফেরা, মানে গ্রাউন্ড লেভেল কোচিং এ ফেরা, এর একটা কার্যত অসম্ভব। তাতে দুটো ঘটনা ঘটবে। এক হচ্ছে বুলবুল ভাই কোচিং থেকে অনেক দূরে চলে গেছেন, মানে দূরে মানে উপরে চলে গেছেন। অত উপরে বসে গ্রাউন্ড লেভেলের কোচিং এ আবার কাজ করা এটা কঠিন, এটা তো একটু কঠিনও বটে। একই সঙ্গে তার মর্যাদার জন্য এটা আর যায় না, কারণ উনি যে লেভেলে কাজ করেন সে লেভেলে তো সেটা কোচ, ইন্টারন্যাশনাল কোচদের চেয়ে অনেক উপরের লেভেল। কথা হচ্ছে যে এটা আপনি তখন বুঝতে পারবেন যে এই বছর পৃথিবীতে লেভেল 3 মাস্টার এডুকেটর, প্রথম লেভেল 3 কমপ্লিট হতে যাচ্ছে। এই লেভেল 3 জিনিসটা আগে ছিল না মাস্টার এডুকেটরে। প্রথম যে মাস্টার এডুকেটর লেভেল 2 ব্যাচ, সেখানেও বুলবুল ভাই প্রথম ব্যাচ, পায়োনিয়ার ব্যাচ। এটা নিউজিল্যান্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া আর একটা প্রতিষ্ঠান মিলে আইসিসির সঙ্গে এই জিনিসটা চালু করছে। তো লেভেল 3 ব্যাচে মাত্র 9 জন মানুষ আছেন এই পৃথিবীতে। এই 9 জন মানুষকে নিয়ে পরীক্ষাটা সম্প্রতি অনুষ্ঠিত হবে, এদের কারিকুলাম তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী পরীক্ষা হবে। তো এই 9 জনের একজন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। তাহলে বুঝতে পারতেছেন যে উনি একদম পুরো থিওরিটিক্যাল এবং ম্যানেজমেন্ট লেভেলের একজন মানুষ হয়ে গেছেন। ওনাকে আর টেনে ন্যাশনাল টিমে আপনি আনতে পারতেছেন না। কথা হচ্ছে তাহলে বুলবুলকে আমরা আর ইউজ করব না? দেখেন, আমরা আমাদের বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশে ফিরিয়ে নিয়ে আসছি, মানে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিয়ে ফিরিয়ে নিয়ে আসছি। ফলে আমরা তো আমাদের সর্বোচ্চ প্রতিভাধর পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মানুষগুলো আছেন তাদেরকে চাইবই, এবং তাদের এক্সপার্টাইজটা ইউজ করতে চাইবই। সেইটা রোলটা বুঝতে হবে যে আমিনুল ইসলাম বুলবুলকে আমাদের দরকার, কিন্তু কি রোলে দরকার? আমিনুল ইসলাম বুলবুলকে আমি বলবো, এটা একদম আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও করতে হবে, তাকে প্রধান নির্বাহী কর্মকর্তা করতে হবে। সেই প্রধান নির্বাহী কর্মকর্তার রোলটা কেন তাকে দিতে চাই?
কারণ হচ্ছে বুলবুল ভাই ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে এখন 20টা দেশের সিইওকে পরিচালনা করেন। হ্যাঁ, তারা কেউ টেস্ট প্লেয়িং কান্ট্রি না, তারা মূলত হচ্ছে ওই যে বললাম টপ টায়ার অ্যাসোসিয়েট 20টা দেশ। এই 20টা দেশের সিইও সরাসরি জবাবদিহি করেন বুলবুল ভাইকে। এছাড়া ওই যে বললাম কোচরাও, সবার কোচ এডুকেটররাও জবাবদিহি করেন বুলবুল ভাইকে। ফলে বুলবুল ভাই একজন আইসিসির টপ লেভেল আপনার নির্বাহী কর্মকর্তা। বুলবুল ভাইকে আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও হিসাবে আনেন তাহলে কতগুলো বৈপ্লবিক ব্যাপার ঘটে যাবে। দেখেন, আমাদের সিইও পদটাকে আমরা দীর্ঘদিন ধরে করণিকের পদে পরিণত করে রাখছি। এটা বলতে আমার খুব একটা আপত্তি নেই। আমরা এই পদটাকে খুব নির্জীব এবং ফাংশনলেস একটা পদে পরিণত করে ফেলছি। একটা ক্রিকেট বোর্ড মূলত আইসিসির সাংগঠনিক যে কাঠামো আছে সেটা অনুযায়ী একটা ক্রিকেট বোর্ড চালাবে হচ্ছে সিইও বা ইন্ডিয়া যেটাকে বলে সেক্রেটারি, সচিব, সচিব বা সিইও এরা চালাবে। বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে আলংকারিক পদ। উনি ওইখানে আসবেন, উনি নীতি নির্ধারণী কথাবার্তা বলবেন, উনি থাকবেন ছায়া মানে আড়ালে আড়ালে। মূলত ফ্রন্টে পুরো ব্যাপারটা নেতৃত্ব দেবে সিইও। পৃথিবীর সব ক্রিকেট বোর্ড সেইভাবে চলে, এমনকি আইসিসিও সেইভাবে চলে। আপনি আইসিসির সভাপতির নাম যতবার জানবেন তার চেয়ে অনেকবার বেশি জানবেন সিইওর নাম। ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতির নাম যতবার জানবেন, এমনকি আমি নিশ্চিত আপনারা যারা প্রচুর খোঁজ খবর রাখেন তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতির নাম ঠিক মতো বলতে পারবেন না, কিন্তু সিইওর নাম ঠিক বলতে পারবেন। একই কথা ইংল্যান্ড, ইন্ডিয়া, প্রায় সব জায়গার ক্ষেত্রে যে সভাপতির খোঁজটা আমরা এই সাবকন্টিনেন্টের 3টা দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ রাখি। এর বাইরে সভাপতির এরকম করে বেলই নাই। সভাপতি থাকবেন, নীতি নির্ধারণী ব্যাপার সেটা, কিন্তু বোর্ড চালাবে সিইও। প্রচন্ড গার্ড সম্পন্ন লোক হবে। সিইও হয় কে? জেমস সাদারল্যান্ড বা ডেভ রিচার্ডস, এই টাইপের লোকেরা যাদের দাপটে থরহরিকম্প হয় ওই পুরো বোর্ডে। মানে বোর্ডের ভয়েস হিসেবে তিনি কথা বলেন। তিনি সভাপতিকে চার্জ করেন যে আপনি আমার সঙ্গে পরামর্শ না করে কেন এই আলাপ করছেন, এটা তো আপনি আমার কাছে শুনবেন আগে। এই হয় সিইওদের রোল। আর আমাদের দেশে সিইওরা কেমন করেন? আমাদের দেশে সিইওরা সভাপতিকে দেখলে এরকম হয়ে যান, স্যার স্যার স্যার। পৃথিবীর কোথাও আর কোথাও সিইও সভাপতির স্যার বলে না, মিস্টার প্রেসিডেন্ট বলে কথা বলতে পারে। একটা অনার তো দেবেই, কিন্তু স্যার বলবে কেন? সিইও তো সাংগঠনিকভাবে ওই প্রতিষ্ঠানের প্রধান। সিইওর কাজ কি? সিইওর কাজ হচ্ছে অন্যান্য বোর্ডের সিইওদের সঙ্গে নিয়মিত একটা যোগাযোগ রক্ষা করা, নেগোসিয়েশন করা, যে আমি যাতে দ্বিপাক্ষিক সিরিজ বেশি পাই, সুবিধা বেশি পাই, এবং আইসিসির যে সিইওদের যে ফোরাম আছে ওখানে ভয়েস রেজ করা। আইসিসির যে নির্বাহী সভা হয় সেইটা প্রেসিডেন্টদের যে সভা হয় তার চেয়ে বেশি পাওয়ারফুল, কারণ প্রেসিডেন্টদের সবাই মূলত জিনিসটা সিল মারা হয়। আইসিসির মূল ডিসাইসিভ কথা যে কোন সদস্য রাষ্ট্র কতটুকু সুবিধা ভোগ করবে, কতটা ট্যুর পাবে এফটিপিতে, এই ব্যাপারগুলো নির্ধারণ হয়ে যায় সিইওদের সবাই, মানে নির্বাহী কর্মকর্তাদের সবাই। আমাদের সিইও এখানে কার্যত কোনো রোলই প্লে করতে পারেন না। ওখানে প্রচন্ড ভয়েস রেজ করতে হয়, তো একবার তীব্রভাবে জিনিসটা আদায় করে নিতে হয়। ওখানে আদায় না করতে পারলে প্রেসিডেন্ট হিসাবে যদি আপনার হয়ে সচিন টেন্ডুলকারও যায়, সেও কিছু আদায় করতে পারবে না, কারণ প্রেসিডেন্টস মিটিংয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় না। ওখানে হ্যাঁ সিইওরা এটা বলছে, ওকে পাস, সবাই মিলে এটা পাস করে দেয়। খুব একটা নেগোসিয়েশন ওখানে সুযোগ নাই। যা নেগোসিয়েশন করতে হবে সিইওকে করতে হবে। মানে তাহলে একটা সিইওর কি কি গুণ থাকতে হবে? বাকি সব ক্রিকেট বোর্ডের সিইওর সঙ্গে দারুণ সম্পর্ক থাকা লাগবে, যাতে আইসিসি বোর্ড সবাই কোনো একটা নেগোসিয়েশনের ব্যাপার হলে সে ভোটে জিততে পারে। এইখানে কথায় কথায় ভোট হয়। কোনো একটা ইস্যু হলো যে আমরা এই একটা আয়োজন করতে চাই, একটা আইসিসি টুর্নামেন্ট, এটা ভোটে চলে যায়। ভোটে গেলে যাতে বাংলাদেশ জেতে সেরকম একটা সম্পর্ক থাকতে হবে বাকি সিইওদের সঙ্গে। আবার আইসিসি কর্মকর্তাদের সঙ্গে এরকম দাপুটে একটা রিলেশন থাকতে হবে, যাতে সে আইসিসি কর্মকর্তাদের সামনে টেবিল থাপড়ায় কথা বলতে পারে। এখন সেই লোকটা কে? নিশ্চয়ই আমরা এখন যাকে সিইও হিসেবে তাকে দেখি তিনি না। আমি বারবার বলি যে যদি বুলবুল ভাই রাজি না হয় তাহলে বিদেশ থেকে আমাদের অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড থেকে ওরকম প্রফেশনাল কোনো সিইওকে আনতে হবে, যে লোক ধরেন কাউন্টির কোনো একটা ক্লাব সামলায় অভ্যস্ত বা অন্য কোনো দেশের সিইও ছিল, এরকম ডাক সাইটে কাউকে আনতে হবে। তা না হলে আমাদের ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনালি আগাবে না। ইন্টারন্যাশনালি আমরা যে ধ্বজভঙ্গ একটা অবস্থায় আছে এটাই থাকবে। এটাকে পরিবর্তন করতে হলে আমাদের প্রচন্ড মেরুদণ্ড এবং প্রচন্ড কূটনৈতিক দক্ষতা সম্পন্ন একজন সিইও লাগবে।
এই জায়গাটায় বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে যদি কাউকে আপনি বলেন যে যোগ্য আছে কিনা, প্রথম সে যোগ্য লোকটা নিশ্চয়ই সৈয়দ আশরাফুল হক। এখন সৈয়দ আশরাফুল হকের বয়স 84-র বেশি হয়েছে। তিনি এই কার্যত অনেক দিন ধরে অবসর জীবন যাপন করতেছেন। তিনি এখন এই বয়সে মূলত ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায় তার যে পড়াশোনার বন্ধু বান্ধব তাদের সঙ্গে টাইম পাস করেন। যদিও তিনি আমাকে বলছিলেন বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে যে তাকে খুব দরকার, উনি অবসর ভেঙে আসবেন। কিন্তু আমি মনে করি না যে এই বয়সে আশরাফুল ভাইকে প্রেসিডেন্ট বানানো যেতে পারতো, কিন্তু সেটা যেহেতু হয়নি, সিইও হিসাবে আর আশরাফুল ভাইয়ের এই বয়সে দৌড়ঝাঁপ করার মানে ওই এনার্জিটা উনি আর পাবেন বলে আমার মনে হয় না। আশরাফুল ভাই পৃথিবীর ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিচ্ছেন, কিন্তু এখন তার রেস্ট নেওয়ার সময়, তার অবসর নেওয়ার সময়, এই সময় তাকে আর বিরক্ত করা ঠিক হবে না। তাহলে কে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় যোগ্য মানুষ হচ্ছে বুলবুল ভাই। কারণ বুলবুল ভাই আইসিসিতেই আছে গত 10-15 বছর ধরে। বুলবুল ভাই আইসিসির নোয়ানি নক্ষত্র চেনে, একদম সিইও থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবার সঙ্গে বুলবুল ভাই দারুণ খাতির আছে। বুলবুল ভাই আইসিসি মিটিং এ দারুণ ভয়েস রেজ করতে পারবে গিয়ে, সে সবাই চেনে, তো সে নাম ধরে কথা বলতে পারবে যে আপনি এটা কি বলেন, আপনারা তো দেখছি আমি এই কাজটা আপনি এই করছেন, এই টোনে কথা বলতে পারবে। আবার সে কালকে পাকিস্তান যাচ্ছে, পরশুদিন সাউথ আফ্রিকা যাচ্ছে, এই যে বিভিন্ন দেশে যাচ্ছে, গিয়ে ওইসব জায়গায় তার বৈঠক হয় মূলত সিইওদের সঙ্গে। ফলে অলরেডি তার বিল্ট ইন সিইওদের সঙ্গে একটা রিলেশন আছে, মানে দুর্দান্ত কূটনৈতিক সম্পর্ক আছে। আবার ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, সিইওর কাজ তো শুধু ইন্টারন্যাশনাল না, ম্যানেজমেন্ট না, সিইওর তো আবার ইন্টারনালি বোর্ড ম্যানেজ করতে হবে। কোন ডিপার্টমেন্ট কিভাবে চলতেছে, কি গেম ডেভেলপমেন্ট ঠিক মতো চলতেছে কিনা, ক্রিকেট অফস ঠিক মতো চলতেছে কিনা, ওমেন্স উইং ঠিক মতো চলতেছে কিনা, এই ম্যানেজমেন্ট পাওয়ারও তো তার থাকতে হবে। আবার দেশের কোচটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এই যে আপনি হাতুরু সিং এর নিয়ে আসছেন, হাতুরু সিং এর জবাবদিহিটা কে নেবে? সিইও নিতে হবে না? সিইও তাকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে কিনা। এখন হাতুরু সিং এসে বললো যে দেখো আমরা ওই টেস্টে এই স্ট্র্যাটেজিক কারণে এইরকম করছি। এখন আপনার সিইও যদি টপ লেভেল ক্রিকেট সম্পর্কে কিছু না জানে, সে হাতুরু সিং এর পরের কোশ্চেন কিভাবে করবে যে তুমি এটা কেন করলা, এই যে কোশ্চেন করতে যে যোগ্যতা লাগবে সেটা আমার থাকতে হবে না। তো আপনার সিইও হিসাবে আমি যার নাম প্রস্তাব করতেছি সেই লোকটা হচ্ছে একজন মাস্টার এডুকেটর। সেই লোকটা যখন কোচের সঙ্গে কথা বলবে, কোচ তো এমনিতেই মাথা নিচু করে দাঁড়ায় থাকবে যে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলতেছি। আমি আমিনুল ইসলাম বুলবুলকে মহামানব বানানোর চেষ্টা করতেছি না, কিন্তু ক্রিকেট কূটনীতি, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট এবং কোচিং ম্যানেজমেন্ট, এইগুলাতে আমিনুল ইসলাম বুলবুল বাঙালির তুলনায় অনেক উঁচুতে উঠে গেছেন। ফলে আমাদের ক্রিকেট বোর্ডকে যদি সত্যি সত্যি প্রফেশনাল একটা রূপ দিতে চান, এই যে মাস্তানি টাইপের যে বোর্ড চলে আমাদের এখানে, মানে মাসল পাওয়ার দিয়ে যে বোর্ড চলে, এই কালচার থেকে বের করে আনতে চান, তাহলে আমাদের একজন প্রফেশনাল সিইও লাগবে। আর সেইটা যদি আপনি বাংলাদেশিদের মধ্যে কাউকে নিতে চান, সেটা একমাত্র অপশন এখন তাহলে আমিনুল ইসলাম বুলবুল। ফলে আপনারা বুলবুলের জন্য ভয় রেস করতেছেন, এটা করেন, কিন্তু বুলবুল ভাইকে কোচ পদে দয়া করে চায়েন না। বুলবুল ভাই যেটা যোগ্য পদ, যেটার জন্য বুলবুল ভাইকে মানায়, সেই পদে দাবি করেন যে আমরা একজন প্রফেশনাল সিইও চাই, এবং সেটা আমিনুল ইসলাম বুলবুল। তো আশা করি সেই দিনটা সফল হবে। বুলবুল ভাই হচ্ছেন ফারুক ভাইয়ের আন্ডারে খেলছেন, এবং ফারুক ভাইয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, দুজনে একসময় এক ক্লাবেও খেলছেন। ফলে আশা করি যে বুলবুল ভাইয়ের ব্যাপারে এই বিবেচনাটা ভালো করে করবে। এবং আমি যতদূর জানি আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয়, তিনি নিজে বুলবুল ভাইকে নিয়ে বেশ আগ্রহী, এবং যখন তিনি দায়িত্ব নেন তারপর ক্রিকেট বোর্ড বিষয়ে একটা বুলবুল ভাইয়ের কাছে একটা পথ নির্দেশনা তিনি চেয়ে পাঠাইছিলেন কাউকে দিয়ে, বুলবুল ভাই সেটা দিছিলেন না। তো আমি আশা করি যে ক্রীড়া উপদেষ্টা এবং ফারুক ভাই মিলে বুলবুল ভাইকে অ্যাপ্রোচ করবেন যে তুমি ক্রিকেট বোর্ডটার দায়িত্ব নাও, তুমি প্রফেশনালি জিনিসটা সামলাও, তাহলে আমাদের দেশ উপকৃত হবে, ক্রিকেট আগায় যাবে। সেই অপেক্ষায় থাকলাম। সবাইকে অনেক ধন্যবাদ।